আজকের বিষয় বর্জ্য ব্যবস্থাপনা মানে ওয়েস্ট ম্যানেজমেন্ট। ক্লাস 10 অর্থাৎ তোমরা যারা দশম শ্রেণীতে 2027 মাধ্যমিক দেবে, তোমাদের চতুর্থ অধ্যায় আছে ভূগোলে ওয়েস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা। এই এক ভিডিওর মাধ্যমে তুমি পুরো চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে, কোথায় কি খুঁটিনাটি সব বুঝে যেতে পারবে। আমি গল্প আকারে বলবো, সেই সঙ্গে সঙ্গে কিভাবে তুমি নোটটা লিখলে ফুল মার্কস পাবে। 3-এ কত 3 পেতে হবে, 2-এ কত 2 পেতে হবে, কতটুকু লিখলে 2-এ 2 পেতে পারো, কতটুকু লিখলে 3-এ 3 পেতে পারো। দেখো, এই চ্যাপ্টার থেকে কোনো 5 মার্কস থাকবে না, পুরো চ্যাপ্টার জুড়ে 8 নম্বর থাকবে। কিভাবে? দুটো 3 দেওয়া হবে, একটা 3 করতে হবে, দুটো 2 দেওয়া হবে, একটা 2 করতে হবে। এমসিকিউ 1 আর এসএকিউ 2। এই 8 নম্বর হচ্ছে তোমাদের এই চতুর্থ চ্যাপ্টার পরিবেশ ভূগোল বর্জ্য ব্যবস্থাপনা। দেখো, বর্জ্য পদার্থ কি? বর্জ্য মানে যা বর্জন করা হয়, অর্থাৎ আমাদের যা কাজে লাগে না। তুমি ধরো সারাদিনে যা যা বাড়িতে কাজকর্ম ইত্যাদি করলে, নিজের কাজে লাগালে, যে যে জিনিসগুলো তোমার কাজে লাগলো না, সেটা কঠিন হতে পারে, সেটা তরল হতে পারে, সেটা গ্যাসীয় হতে পারে, সেটা বিষহীন হতে পারে, সেটা বিষাক্ত হতে পারে। যেটা কাজে লাগছে না, পরিত্যাগ করছো, ফেলে দিচ্ছ, সেটাই বর্জ্য পদার্থ। দেখো, তুমি পেন, ওয়ান টাইম পেন ইউজ করো, কালি ফুরিয়ে গেলে কি করো? ফেলে দাও, ওরা কাজে লাগবে না, তো ওটা বর্জ্য পদার্থ। তোমার মা এত সময় ধরে সমস্ত ওই বটি দিয়ে বা সবজি কাটার মেশিন দিয়ে সবজি কাটলো, তো সবজি কাটার পর ওই সবজির সব খোসাগুলো ফেলে দিল, কি? বর্জ্য পদার্থ। তুমি লিখতে লিখতে একটা কাগজ পছন্দ হলো না, একটু দুমড়ে মুচড়ে ফেলে দিলে, কি হলো? বর্জ্য পদার্থ। তুমি স্কুলে যাও তো, কত কিছু খাও তো, যেমন তুমি কুরকুরি প্যাকেটটা ফেলে দিচ্ছ, দিচ্ছ তো, চকলেটের প্যাকেটটা ফেলে দিচ্ছ, ওটা কি? বর্জ্য পদার্থ। অর্থাৎ যা কাজে লাগে না তা বর্জ্য পদার্থ। এই শ্রেণী বিভাগ কি? মূলত 3 প্রকার: কঠিন, তরল, গ্যাসীয়। এখন তুমি বলবে, স্যার কঠিন তো বুঝলাম যে এই প্লাস্টিক, কাঁচ, কাগজ যা কাজে লাগে না, মা তরকারির খোসাগুলো ফেলে দিল, কঠিন বর্জ্য। তাহলে তরল বর্জ্য কি? দেখো, তোমার পয়ঃ প্রণালী, টয়লেট ইত্যাদি রয়েছে না, সেখান থেকে জল টলগুলো স্নান করার পর তোমার শ্যাম্পু দিয়ে স্নান করেছো, সেই বর্জ্য জলটা কোথা দিয়ে যাচ্ছে? ড্রেন দিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। আবার তুমি ধরো কৃষিকাজ হচ্ছে, সেখানে সারটা সরিয়ে দিয়েছে, বৃষ্টি হয়ে গেল, উপচে গেল জল, জলটা তোমার পুকুরে চলে আসলো, ড্রেন দিয়ে অন্যদিকে চলে গেল, বর্জ্য পদার্থ, তরল বর্জ্য। তুমি যখন কলকাতার আশেপাশে বাস করো, দেখো হুগলি নদীতে তার আশেপাশে যত শিল্প কারখানা আছে, সেখানে কি হচ্ছে? ওই নল বা ড্রেন মারফত বর্জ্যগুলো গঙ্গা নদীতে ফেলে দেওয়া হচ্ছে, বর্জ্য পদার্থ, তরল বর্জ্য। আবার তোমার স্কুলের ওই যে বাথরুমের পাশে যে জলটা চলে যাচ্ছে, নোংরাগুলো ড্রেনেজ, ড্রেন দিয়ে, ওই জায়গাগুলো ভালো করে ড্রেন হয়তো পরিষ্কার হয়নি, একটু জমে জমে রয়েছে, ব্যাস, বর্জ্য পদার্থ, তরল বর্জ্য। এবার তুমি বলবে গ্যাসীয় বর্জ্য কি? দেখো, ওই যে ইট ভাটাটা দেখেছো না, ওই যে বিস্কুটের কারখানাটা, উপর দিয়ে ওই যে ধোঁয়াটা উড়ে যাচ্ছে, চিমনি রয়েছে, ওই ধোঁয়ার মধ্যে কি আছে? কার্বন আছে। তোমার 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 ওই যে এসি চলছে না, জানো, সিএফসি গ্যাস, বর্জ্য। এবার বলবে এছাড়া আর বর্জ্য কি আছে? দেখো, কিছু কিছু বর্জ্য আছে বিষাক্ত বর্জ্য, ইনজেকশনের সিরিঞ্জ, রোগীর যে ওষুধপত্র দেওয়ার পর ব্যান্ডেজ করে দেওয়া হচ্ছিল, পরিত্যক্ত ব্যান্ডেজ গুলো, মাস্কটা খুলে ফেলে দিলে, ওগুলো কি? বিষাক্ত বর্জ্য। বিষহীন কি? ও মা ওই যে তরকারির খোসাগুলো কেটেছিল, ওগুলো তোমাকে খুব বেশি ক্ষতি করবে না, বিষহীন। তাহলে বর্জ্য পদার্থ কি আর বর্জ্য শ্রেণী বিভাগ কি, আমি কি বোঝাতে পেরেছি? এই যে বর্জ্য পদার্থ, এই বর্জ্য পদার্থের মূলত প্রকৃতি অনুযায়ী, প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া অনুযায়ী 2 ভাগে ভাগ করতে পারি। একটা জৈব ভঙ্গুর বর্জ্য আর একটা জৈব অভঙ্গুর বর্জ্য। বুঝে নাও, মা ওই যে তরকারির খোসা টোসাগুলো তো কেটেছিল, ওইগুলো তুমি যদি এখন একটু মাটি চাপা দিয়ে রাখো বা কিছুদিন ফেলে রাখো, দেখবে ওটা পচে একেবারে, ওটা কেন? কারণ ব্যাকটেরিয়া, ছত্রাক, জীবাণু, ফলে পচে গিয়ে একেবারে মাটির সঙ্গে মিশে যাচ্ছে, প্রকৃতিতে মিশে যাচ্ছে। তাহলে ওগুলোকে আমরা কি বলবো? জৈব ভঙ্গুর বর্জ্য। কিন্তু তুমি যদি মাটিতে পুঁতে রাখো প্লাস্টিক, কাচের টুকরো, সেটা অনেক দিন মাটির সঙ্গে তো মিশবেই না, আবার কখনো কখনো মেশে কিন্তু অনেক বছর পর হয়তো, সেগুলো কি? জৈব পদার্থ,
পদার্থ যেগুলো বিয়োজিত হয় না, ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি দ্বারা বিয়োজিত হচ্ছে না, জীবাণু দ্বারা বিয়োজিত হচ্ছে না, সেগুলোকে আমরা কি বলবো? জৈব অভঙ্গুর বর্জ্য। ক্লিয়ার? এদের পার্থক্য কি? জৈব ভঙ্গুর বর্জ্য প্রকৃতির সঙ্গে মিশে যায়, আর জৈব অভঙ্গুর বর্জ্য প্রকৃতির সঙ্গে মেশে না, বা মিশলেও অনেক বছর লেগে যায়। তাহলে এই পর্যন্ত তো ক্লিয়ার হয়েছে। তোমার বইটা খোলো না, দেখো আমি পর 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 তোমার গল্পগুলো বলে যাচ্ছি। তাহলে বর্জ্য ব্যবস্থাপনায় এবার যদি আমি পুরো নোটটা খুলে নিয়ে বসি, তোমরা যদি দেখে নাও যে কিভাবে লিখবো, আর পরপর যদি আমি সেই নোট ধরে ধরে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করি, আরো ভালো হবে। তাহলে টেক্সট বুকের পরপর চলে যাওয়া যাবে। এখন বলবে স্যার কি কি সেটা? আমি কি কি বললাম? বর্জ্য পদার্থ কাকে বলে, তার শ্রেণী বিভাগ বললাম, জৈব ভঙ্গুর জৈব অভঙ্গুর বর্জ্যের কথা বললাম। এবার আসবে বর্জ্যের উৎস, বর্জ্য কোথায় কোথায় তৈরি হয়, গৃহস্থালী বর্জ্য, শিল্প বর্জ্য, পৌর বর্জ্য, তেজস্ক্রিয় বর্জ্য, 6-7 রকম বলে দেবো। এরপরে তুমি আসবে যে স্যার তাহলে তো বর্জ্য হলো, বর্জ্য ব্যবস্থাপনাটা কি সেটা বলবো। বলবে স্যার বর্জ্য ব্যবস্থাপনাটা কি কিভাবে করা যায়? দেখো, বর্জ্য ব্যবস্থাপনার 4টে মাধ্যম, মূলত 4R বলি আমরা। চলো সেই সময় ব্যাখ্যাটা বলে দিই। তারপর তুমি বলবে স্যার তাহলে পরিবেশের উপর বর্জ্যের প্রভাব কি, সেটা বলবো। বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা বা গুরুত্ব কি স্যার? হ্যাঁ বলবো অবশ্যই। তুমি বলবে স্যার এই বর্জ্য ব্যবস্থাপনার যে পদ্ধতিগুলো আছে সেগুলো কি? আমি বললাম কম্পোস্টিং, স্ক্রাবার। তুমি বলবে হ্যাঁ এইগুলো তো নাম শুনেছি, আমি একটু বুঝতে চাই, আমি বুঝিয়ে বুঝিয়ে বলি। তুমি বলবে ল্যান্ডফিল, ভরাটকরণ, আমি বুঝিয়ে দেবো। তুমি বলবে স্যার এই বর্জ্য ব্যবস্থাপনায় আর কি কি প্রশ্ন হতে পারে? আমি বললাম শিক্ষার্থীর ভূমিকা কি। আমি বললাম ভাগীরথী হুগলি নদীর ওপর বর্জ্যের প্রভাব কতখানি। আমি বললাম আচ্ছা তুমি বলো যে বর্জ্য ব্যবস্থাপনার জন্য সরকার কি কর্মসূচি গ্রহণ করেছে। তুমি অবশ্যই সেই কর্মসূচিটার কথা বলবে, গঙ্গা অ্যাকশন প্ল্যান নামে পরিচিত। তো আমি টোটালটা এবার নোট ধরে ধরে তোমাদেরকে বলি, তাহলে তোমাদের আরো সময় বাঁচবে, ভিডিওটা বেশি লং হবে না, একসঙ্গে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, সঙ্গে নোটটাও তুমি দেখে নিতে পারবে, কতটুকু লিখলে তুমি ফুল মার্কস পেতে পারো সেটাও তুমি বুঝে যাবে। চলো এবার তাহলে একটু একটু আমার হাতে লেখা সেই নোট বা কনসেপ্ট তার ওপর একটু ফোকাস করো। দেখো এই হচ্ছে তোমাদের 4র্থ অধ্যায়, বর্জ্য ব্যবস্থাপনা। আমরা প্রথমেই বর্জ্য কাকে বলে এখান দিয়ে স্টার্ট করি, তারপরে প্রকারভেদে আসবো। এইভাবে পরপর পরপর আমরা এই বই ধরে 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 যা যা আছে পরপর চলে যাব। সেটা এবার দেখি খাতায় কিভাবে আমি নোট হিসাবে রেডি করেছি, একটু দেখে নাও। দেখো এই যে বর্জ্য পদার্থ কাকে বলে, যে সমস্ত জিনিস মানুষের ব্যবহারের ফলে কার্যকারিতা হারিয়ে ফেলে আর ব্যবহার করা যায় না, সরাসরি পরিবেশে নিক্ষেপ করে এবং সেগুলি আবর্জনা জঞ্জালে পরিণত করা হয়, তাদের বর্জ্য পদার্থ বলে। এবার তুমি বলবে স্যার উদাহরণ কি? এই যে উদাহরণ আমি দিয়ে দিয়েছি, দেখে নাও। গৃহস্থালী বর্জ্য হিসাবে কি কি আছে, কলকারখানার বর্জ্য কি কি আছে, চিকিৎসা সংক্রান্ত, কৃষিকাজে। এই বর্জ্যগুলো অর্থাৎ গৃহস্থালী প্লাস্টিক, লোহার টুকরো, তরকারি খোসা ইত্যাদি, কলকারখানার ধোঁয়া, নোংরা জল, তেজস্ক্রিয় পদার্থ, চিকিৎসায় যেমন রোগীর সিরিঞ্জ, ব্যবহৃত সুচ, ব্যান্ডেজ, আবার কৃষি জমিতে কীটনাশক, সার, সার ধোয়া জল ইত্যাদি। এবার বলবে স্যার বর্জ্যের শ্রেণী বিভাগটা কি? তাহলে এই যে শ্রেণী বিভাগ শুরু করে দিলাম, তোমার বই অনুযায়ী পরপর আছে। প্রথমে কঠিন বর্জ্য, তার সংজ্ঞাটা কি লিখেছি দেখো, যেসব পদার্থ শক্ত সহজে ভাঙে না তাদের কঠিন বর্জ্য বলে। উদাহরণ প্লাস্টিক, কাঁচ, ছুরি, কাঁচি। এদের বৈশিষ্ট্য কি? মাটি দূষণ ঘটায়, পরিবেশ ও বাস্তুতন্ত্রকে ক্ষতি করে। এরপরে কি? তরল বর্জ্য। দেখো তরল বর্জ্যের সংজ্ঞা কি লিখেছি, যে সকল বর্জ্য পদার্থ জলের আকারে নির্গত হয় তাদের তরল বর্জ্য বলে, যেমন নর্দমার নোংরা জল, কারখানার নির্গত জল ইত্যাদি। বৈশিষ্ট্য কি? তরল পদার্থের অপ্রয়োজনীয় অংশ তরল বর্জ্য ব্যবস্থাপনা হয় নিষ্কাশন পদ্ধতিতে। এরপরে কি? গ্যাসীয় বর্জ্য। আমি বলেছিলাম মূলত 3 প্রকার, এছাড়াও অন্যগুলোর ব্যাখ্যা পরে দিচ্ছি। সংজ্ঞা কি? কলকারখানার এবং মোটর গাড়ি থেকে নির্গত ধোঁয়া এবং বিষাক্ত গ্যাস, ধূলিকণা প্রভৃতি গ্যাসীয় আকারে নির্গত হলে তাকে গ্যাসীয় বর্জ্য বলে। বৈশিষ্ট্য কি? সরাসরি বায়ুতে মিশে বায়ু দূষণ ঘটায় আর মানুষের ফুসফুসজনিত রোগের উদ্ভব ঘটায়। এর উদাহরণ হিসাবে আমরা কি করতে পারি? ধোঁয়া, ধূলিকণা, CO2, CFC, মিথেন। এছাড়া বর্জ্যকে আরো দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বিষাক্ত বর্জ্য, যেমন পারদ, আর্সেনিক। সংজ্ঞা কি? যেসব বর্জ্য থেকে বিষক্রিয়ার উদ্ভব হয় তাদের বিষাক্ত বর্জ্য বলে। বৈশিষ্ট্য কি? মানুষ ও পরিবেশের চরম ক্ষতি করে। বিষাক্ত বর্জ্যকে বিপজ্জনক বর্জ্য বলে। এবার যদি আমি বলি বিষহীন বর্জ্য, তাহলে যেসব বর্জ্য পদার্থের বিষক্রিয়তা নেই তাদের বিষহীন বর্জ্য বলে, যেমন কাগজ, পিচবোর্ড। বৈশিষ্ট্য কি? জটিল কোনো রোগ সৃষ্টি করে না, এগুলি কঠিন
তরল ও গ্যাসীয় আকারে আসে। এবার বলবো প্রকৃতির সঙ্গে বর্জ্যের শ্রেণীবিভাগ। সেখানে প্রকৃতির সঙ্গে বর্জ্য দুই প্রকার বলেছি, শ্রেণীবিভাগ করলে জৈব ভঙ্গুর আর জৈব অভঙ্গুর। এখন প্রথমে যদি তোমাকে টিকা লিখতে দেয় যে জৈব ভঙ্গুর বর্জ্য বলতে কি বোঝো বা সংজ্ঞা লেখো, তখন সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ দিয়ে দেবে। যেসব জীবজাত বর্জ্য অণুজীবীদের ক্রিয়াশীলতায় বিনষ্ট হয় ও খুব সহজে জল, বায়ু, মাটিতে মিশে যায়, তাদের জৈব ভঙ্গুর বর্জ্য বলে। উদাহরণ যেমন ফল, সবজির খোসা, খাদ্যের উচ্ছিষ্ট, মৃতদেহ ইত্যাদি। বৈশিষ্ট্য কি? ছত্রাক, ব্যাকটেরিয়া দ্বারা সহজে পচনশীল, এগুলি উদ্ভিদ ও প্রাণী থেকে সৃষ্টি। এবার জৈব অভঙ্গুর বর্জ্য, যেসব অজীবজাত বর্জ্য কোনোভাবে পচে না এবং দীর্ঘদিন অপরিবর্তিত অবস্থায় মাটিতে পড়ে থাকে, তাদের কি বলা হয়? তাদেরকে বলা হয় জৈব অভঙ্গুর বর্জ্য। উদাহরণ কি? ইট, থার্মোকল, ভাঙা টালি ইত্যাদি। বৈশিষ্ট্য কি? এগুলি জড়বস্তুর থেকে সৃষ্ট, এদের সঙ্গে জীবাণুর ক্রিয়া করতে পারে না। এবার বলবে যে জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো। খুব আসে 3 নম্বরের জন্য আমি 3টে পার্থক্যের প্রথমটা সংজ্ঞা রেখেছি, এটা আর বলছি না, তোমরা সংজ্ঞাটা দেখে নাও বা স্ক্রিনশট মেরে নাও। এবার 3টেও স্পেশাল পার্থক্য দিয়ে দিয়েছি। স্থায়িত্ব, জৈব ভঙ্গুর বর্জ্যের দিকে এগুলি সহজে প্রকৃতিতে মিশে যায়, সহজে মিশে যেতে পারে না। এদিকে কি প্রভাব? এগুলি পরিবেশ মিত্র বর্জ্য আর এগুলো পরিবেশ শত্রু বর্জ্য। পরিণতি, দ্রুত মাটিতে মিশে যায়, হিউমাস রূপে জৈব সার তৈরি হয়, আর দীর্ঘদিন মাটিতে অপরিবর্তিত অবস্থায় পড়ে থাকে। ব্যাস। এবার তুমি প্রশ্ন করবে যে বর্জ্যের উৎসগুলি কি, তা আলোচনা করো। দেখো, আমাদের পারিপার্শ্বিক যেসব জায়গা আছে তাতে আমরা 7 প্রকার মূলত বর্জ্যের উৎস হিসাবে জায়গা পাই। এক হচ্ছে গৃহস্থালী বর্জ্য, কোনগুলো? শাক, সবজি, ফলমূল, প্লাস্টিক, কাঁচ। ওকে। শিল্পজাত বর্জ্য, শিল্প কারখানা থেকে অপ্রয়োজনীয় যেগুলো, যেমন চামড়া, কলকারখানার ক্রোমিয়াম যৌগ প্রভৃতি। কৃষিজ বর্জ্য, কৃষিকাজে ব্যবহার করার পর যেগুলো অবশিষ্টাংশ পড়ে থাকে বর্জ্য, যেমন কীটনাশক, সার, ফসল কেটে নিয়ে আসার পর তার অবশিষ্টাংশ, তার ধান কাটা হয়ে গেল, ধান ঝাড়াও হয়ে গেল, বিচালির কিছু অংশ পল আকারে পড়ে থাকলো। নেক্সট, পৌর বর্জ্য, পৌরসভায় বা শহর অঞ্চলে যেসব বর্জ্য, যেমন ডাবের খোলা। তারপরে কি? জৈব বর্জ্য, যেমন ফল, ফুল, পাতা, খাটালের আবর্জনা, মৃত পশু পাখি, এগুলো। চিকিৎসা সংক্রান্ত বর্জ্য কি আছে? যেমন সিরিঞ্জ, তুলো, ব্যান্ডেজ, যেগুলো ব্যবহৃত হয়েছে। তেজস্ক্রিয় বর্জ্য হিসাবে কি? ইউরেনিয়াম, পারমাণবিক কেন্দ্রের ছাই, তেজস্ক্রিয় বর্জ্য। ওকে। তাহলে এখন পরিবেশের ওপর বর্জ্যের প্রভাব আলোচনা করো। 3 নম্বরে খুব ইম্পর্টেন্ট, বর্জ্য পদার্থ পরিবেশকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করে। যেমন পরিবেশ দূষণ ঘটায়, বর্জ্য পদার্থের ক্ষতিকারক প্রভাব পরিবেশকে নানাভাবে প্রভাবিত করে। মানুষের কাজকর্মের ফলে বিভিন্ন উৎস থেকে নির্গত বর্জ্য পদার্থ পরিবেশের গুণগত মানকে নষ্ট করে। যেমন আমি ব্ল্যাক কালি দিয়ে লিখে দিয়েছি, একেবারে একদম আমি যেভাবে লিখেছি, প্যারার ভাঁজ, মার্জিনের ভাঁজ ঠিক রেখে এইভাবে পয়েন্ট করে লিখবে। যেমন কলকারখানা, মোটর গাড়ির ধোঁয়া বায়ু দূষণ ঘটায়, কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক মৃত্তিকা দূষণ ঘটায়, শিল্প কারখানার তরল বর্জ্য জলদূষণ ঘটায়। এরপরে 3টে পয়েন্টের বেশি লিখবে না, কিন্তু পারফেক্ট লিখবে। রোগের প্রকোপ বৃদ্ধি, পরিবেশে থাকা ক্ষতিকারক সংক্রামক বর্জ্য পদার্থ মানুষের শরীরে রোগের প্রকোপ বৃদ্ধি করে। যেমন তেজস্ক্রিয় বর্জ্যের প্রভাব স্নায়ু রোগ হয়। এরপরে তুমি এটা দেখবে যে জীববৈচিত্র্য ধ্বংস, পৃথিবীর বিভিন্ন বাস্তুতন্ত্রগুলি নানান পরিবেশে দূষণের কবলে পড়ে ভারসাম্য হারাচ্ছে, ফলে পরিবেশের ক্ষুদ্র ক্ষুদ্র জীবগুলি লুপ্ত হয়ে যাচ্ছে, পরিবেশের জীববৈচিত্র্য ক্রমশ ধ্বংস হচ্ছে। দেখো, এবার কি আছে? বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে? যে পদ্ধতির মাধ্যমে বিজ্ঞানসম্মত বা পরিবেশ বান্ধব পদ্ধতিতে বর্জ্য পদার্থের পরিমাণ হ্রাস করা অথবা বর্জ্য পদার্থকে পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলা হয়, তাকে বর্জ্য ব্যবস্থাপনা বলে। এখন তোমার প্রশ্ন হতে পারে, বর্জ্য ব্যবস্থাপনায় 3R কিংবা 4R এর ভূমিকা কি? 3R দিলে 3টে লিখবে, 4R হলে 4টে লিখবে, আমি 4টে লিখে দিচ্ছি। পর্যায় কি? বর্জ্য ব্যবস্থাপনা 4টি পর্যায়ে সম্পন্ন হয়। পরিমাণ হ্রাস মানে রিডিউস, পরিবেশ থেকে তা অপ্রয়োজনীয় জিনিস কমিয়ে ফেলা। যেমন কঠিন বর্জ্য ব্যবহার কমাতে হবে, সচেতনতা বৃদ্ধি করতে হবে, সরকারি পদক্ষেপ গ্রহণ করতে হবে। এরপরে কি? পুনর্ব্যবহার, অর্থাৎ রিইউজ, বর্জ্যের গুণমান বৃদ্ধি করে বর্জ্যকে পুনরায় ব্যবহারের করার পদ্ধতি করতে হবে। যেমন কলমের কালি শেষ হওয়ার পর আবার কালি ভরে সেই কালি ব্যবহার করতে হবে, মানে ওয়ান টাইম ইউজ যে কলমগুলো আছে সেগুলোকে ব্যবহার কমিয়ে দিতে হবে। তারপরে কি? পুনর্নবীকরণ মানে রিসাইকেল, বিজ্ঞানসম্মতভাবে বর্জ্যকে পুনরায় সম্পদে ফিরিয়ে আনার যে পদ্ধতি। যেমন পুরোনো খবরের কাগজগুলো থেকে আবার কাঁচামাল হিসেবে কাগজ তৈরি হয়ে গেল। আবার আরেকটা ভাবে করা যায়, যেমন প্রত্যাখ্যান, রিফিউজ, পরিবেশ থেকে বর্জ্য যথাসম্ভব কমাতে হবে, যেমন প্লাস্টিক বন্ধ করা একেবারে। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, 3R বা 4R এর ভূমিকা। এবার বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা কি বা গুরুত্ব কি? দেখো, বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা বা গুরুত্ব হিসেবে আমরা এই 3টে পয়েন্ট করতে পারি। ক নাম্বার হিসেবে পয়েন্ট করতে পারি দূষণ মুক্ত পরিবেশ,
খ নাম্বার হিসাবে আমরা পয়েন্ট করতে পারি বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা, জীব বৈচিত্র্য রক্ষা করা। দেখো, পরিবেশের ওপর বর্জ্যের প্রভাব যদি তুমি পারো, তাহলে নিশ্চয়ই তার দূরীকরণ বা প্রয়োজনীয়তা বা গুরুত্ব তুমি করতেই পারবে। ওকে, এবার তোমার প্রশ্ন থাকবে যে বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি কি, তাদের সংক্ষিপ্ত পরিচয়। খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা 2 করেও আসতে পারে। যেমন বর্জ্য পৃথকীকরণ, সংজ্ঞা কি? যে প্রক্রিয়ার দ্বারা শুষ্ক আর্দ্র বর্জ্যের বাছাইকরণ করা হয় তাকে বর্জ্য পৃথকীকরণ বলে। এর বৈশিষ্ট্য কি? এই পদ্ধতির দ্বারা জীব বিশ্লেষ্য ও অবিশ্লেষ্য বর্জ্য আলাদা করা হয়। এটি শুষ্ক আর্দ্র বর্জ্যের বাছাইকরণ পদ্ধতি। 3 কি? বাছাই করা বর্জ্য থেকে প্রযুক্তি দ্বারা শক্তি ও গ্যাস উৎপাদন করা হয়। এখন তোমার একটা প্রশ্ন হতে পারে, তুমি বাড়িতে করো, আমি হোম ট্যাক্স দিচ্ছি, যে বর্জ্য পৃথকীকরণ কিভাবে করা হয়। নেক্সট, এই বর্জ্য ব্যবস্থাপনার দ্বিতীয় পদ্ধতি কি? ল্যান্ডফিল বা ভরাটকরণ। সংজ্ঞাটা কি? লোকালয় থেকে দূরে ফাঁকা জায়গায় কিংবা নিচু কোনো জমিতে কঠিন বর্জ্য পদার্থ মাটি খুঁড়ে সেখানে পুঁতে রেখে দিলে, তাহলে আহ মাটি চাপা দেওয়ার পর সেটা কিন্তু বর্জ্য একদম মাটির সঙ্গে মিশে যাবে। ফলে এটাকে আমরা কি বলবো? ল্যান্ডফিল। এই পদ্ধতিতে, এর বৈশিষ্ট্য কি? এই পদ্ধতিতে শুধুমাত্র কঠিন বর্জ্যের ব্যবস্থাপনা করা হয়। এই পদ্ধতি প্রয়োগ করলে খরচ খুব কম হয়। ল্যান্ডফিল থেকে মিথেন, অ্যামোনিয়া ও CO2 গ্যাস উৎপন্ন হয়। এখন মাথায় রাখবে, যখন তুমি ল্যান্ডফিল করবে তখন তুমি এই লিচেরটা পাবে। অর্থাৎ ল্যান্ডফিলে পুঁতে ফেলার পর কঠিন বর্জ্য রেখেছো, কিন্তু কোনো কারণে বৃষ্টি হয়ে গেল বা জল পড়লো, সেখানে ওই ধোয়া জল যেগুলো চারিদিকে ছড়িয়ে যাবে, সেটাকে আমরা বলবো লিচেট। ওকে, অনেক সময় ড্রেন থেকে স্লাসের মতন, ড্রেন থেকে যখন তুমি ড্রেন পরিষ্কার হয় তখন দেখবে কিছু নিচে থকথকে কালো অংশ উপরে তুলে দেয়। কিছুদিন যদি এটা রোদ লাগে, দেখবে মাটির সঙ্গে মিশে যায়। তো এটি অ্যাকচুয়ালি লিচেরটা ভৌম জলকে দূষিত করে। আর একটা কি পদ্ধতি? কম্পোস্টিং পদ্ধতি। দেখো, জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন পদ্ধতিকে কম্পোস্টিং পদ্ধতি বলে। যেমন হিউমাস তৈরি করে, কম্পোস্ট সার তৈরি হয়, লার্ভা নষ্ট হয়। এই কম্পোস্টিংটাও কিন্তু বেশ বিজ্ঞানসম্মত। এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্ক্রাবার। স্ক্রাবার পদ্ধতি কি? যে পদ্ধতিতে শিল্প কারখানা ও মোটর গাড়ির নির্গত আহ ক্ষতিকারক যে ধোঁয়া বিশুদ্ধ ধোঁয়ায় পরিণত করার যে পদ্ধতি বা পরিণত করা হয় যে পদ্ধতিতে, তাকে বলা হয় স্ক্রাবার পদ্ধতি। এটি দুটো ভাবে হয়, একটা শুষ্ক একটা আর্দ্র। তো এর বৈশিষ্ট্য কি? স্ক্রাবার হলো গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের পদ্ধতি। এ কঠিন এবং তরলে নয়, এক প্রকার একটা যন্ত্র বসিয়ে দেওয়া হয়। স্ক্রাবারের সাহায্যে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করা হয়। এছাড়া কি আছে? নিষ্কাশন পদ্ধতি। এই পদ্ধতিতে শিল্প কারখানা, গৃহস্থালী, হাসপাতাল, পৌর প্রতিষ্ঠান প্রভৃতি স্থানে নোংরা আবর্জনা মিশ্রিত নর্দমা মধ্যে দিয়ে প্রবেশ করিয়ে সেটাকে বাইরে ফেলে দেওয়া হয়। এটাকে আমরা বলি নিষ্কাশন পদ্ধতি। এই নিষ্কাশন পদ্ধতির বৈশিষ্ট্য কি? তরল বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি হলো নিষ্কাশন। এগুলি নর্দমার মাধ্যমে নদী, হ্রদ ও সমুদ্রের জলকে দূষণ করে বা দূষিত করে, কারণ সেখানে ফেলা হয়, ফলে সম্ভাবনা প্রবল হয় তার দূষণের। এছাড়া তোমার বাড়ির আশেপাশে দেখো, তোমার ম্যানিওর পিট আছে, যাদের গ্রাম অঞ্চলে বাড়ি, তারা দেখবে গবাদি পশু থাকলে তার ওই গোবর সার করার জন্য সেগুলো একটা গর্তে ফেলে দেওয়া হয়। অনেকদিন থাকার পর সেগুলো যখন জৈব সারে পরিণত হয় তখন কৃষিকাজে ব্যবহার করা হয়। সেটাকে আমরা ম্যানিওর পিট বলি। গোবর রাখার যে গর্তটা, যে পদ্ধতির দ্বারা বাড়ির আশেপাশে জমিতে একটি গর্ত তৈরি করে গৃহস্থালীর সকল প্রকার বর্জ্য পদার্থ ওই গর্তে 5-6 মাস ধরে চাপা দেওয়া হয়, পরে তা জৈব সারে পরিণত হয়, একে ম্যানিওর পিট বলে। এর বৈশিষ্ট্য কি? জৈব সারে পরিণত করা হয়, যা কৃষিকাজে ব্যবহৃত হয়। বাড়ির খুব কাছাকাছি এই গর্ত থাকে। এছাড়া তোমাকে করতে হবে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা কি, ভাগীরথী হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব আলোচনা করো, গঙ্গা অ্যাকশন প্ল্যান কি, ওপেন ডাম্পিং কি। এগুলোকে আমি হোম ট্যাক্স দিলাম। এখন তোমরা প্রশ্ন করতেই পারো, স্যার আমাদের সাজেশনটা কোথায়? আমি বলবো সেকেন্ড পার্ট, অর্থাৎ একটা পর্বে আমার শেষ করা সম্ভব নয়, এখনো শর্ট রয়েছে, ফলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তাই আমি দ্বিতীয় পর্বে পুরো শর্ট পার্ট এবং ফুল 2-3 সাজেশন 2027 দিয়ে নিয়ে আসছি। তাই যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। টাটা।